আমাদের গল্প শুরু হয় ইয়োতসুইয়া নামের এক ছেলেকে দিয়ে। সে একজন হাই স্কুলের ছাত্র। ইয়োতসুইয়া আসলে খুবই ইন্ট্রোভার্ট ধরনের ছেলে। মানুষের ভিড়ে সে একদম দম বন্ধ অনুভব করে, আর কারো সঙ্গে মিশতেও তার ভালো লাগে না। এরপর সে স্কুলে যায় এবং ক্লাসরুমে বসে প্রচণ্ড বিরক্ত হয়ে থাকে। তার শুধু একটাই ইচ্ছে, যেভাবেই হোক স্কুলটা যেন তাড়াতাড়ি শেষ হয়। স্কুলে থাকতেই সে একটা খুব সুন্দর মেয়ের কথা শুনতে পায়, যে খেলাধুলায় অনেক ভালো। তার নাম শিন্ডু। স্কুলের প্রায় সব ছেলেই তার প্রতি আকৃষ্ট ছিল, কিন্তু শিন্ডু কাউকেই পাত্তা দিত না। অবশেষে স্কুল ছুটি হয়ে যায়। ইয়োতসুইয়া বাড়ি ফিরে তার প্রিয় কম্পিউটার গেম খেলতে বসে। এই গেম খেলাটাই ছিল একমাত্র জিনিস যেটা তাকে সত্যি খুশি করত। তার পাশে তার সেই বন্ধুদের একটা ছবি ছিল, যারা এখন তার থেকে আলাদা হয়ে গেছে। ছবিটার দিকে তাকালেই তার পুরনো কষ্ট আবার ফিরে আসত। পরের দিন স্কুলে ইয়োতসুইয়ার ক্লাসরুম পরিষ্কার করার দায়িত্ব ছিল। স্কুল ছুটি হওয়ার পর তাকে দরজার কাছে দাঁড়িয়ে ক্লাসরুম বন্ধ করার কথা ছিল। এদিকে শিন্ডু আর হাকুয়াকি নামের আরেকটা মেয়ে কথা বলছিল। এটা দেখে ইয়োতসুইয়া বেশ অবাক হয়ে যায়, কারণ এই দুই মেয়ের আগে কখনো বন্ধুত্ব ছিল না, বরং ব্যাপারটা ছিল একেবারে উল্টো। শিন্ডু খেলাধুলায় খুব আগ্রহী ছিল এবং পুরো স্কুলই তাকে চিনত। অন্যদিকে হাকুয়াকি ছিল একদম চুপচাপ ধরনের মেয়ে, আর সে প্রায়ই স্কুলে আসত না। হঠাৎ দুই মেয়েই একই সময়ে ইয়োতসুইয়ার দিকে তাকিয়ে যায়। এতে সে নার্ভাস হয়ে পড়ে, তাই সে সঙ্গে সঙ্গে ঘুরে ব্ল্যাকবোর্ড পরিষ্কার করতে শুরু করে। ঠিক তখনই শিক্ষক ক্লাসে ঢুকে তাকে বললেন, তুমি কোনো খেলাধুলায় অংশ নাও না কেন? পড়াশোনার প্রতিও তোমার কোনো আগ্রহ নেই কেন? তোমাকে এর চেয়ে ভালো করতে হবে। এদিকে দুই মেয়েই তখনও পুরো মনোযোগ দিয়ে ইয়োতসুইয়ার দিকে তাকিয়েছিল। শিক্ষক চলে যাওয়ার পর ইয়োতসুইয়া তাদের বলতে যাচ্ছিল যে সেদিন ক্লাসরুমের দরজা বন্ধ করার দায়িত্ব তার, তাই সে তাদের চলে যেতে বলতে চেয়েছিল। কিন্তু তাদের দিকে তাকাতেই সে অবাক হয়ে গেল, এমনকি ভয়ে কাঁপতেও শুরু করল, কারণ সে বুঝতে পারল তারা এখনও দরজা দিয়ে বের হয়নি। হঠাৎ ক্লাসরুমের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। চারপাশের সব কিছু বদলে যেতে শুরু করল। তার শরীর একটা উজ্জ্বল আত্মার মতো কিছুতে রূপান্তরিত হল। এরপর সে নিজেকে আকাশের মধ্যে ভাসতে দেখল এবং হঠাৎ নিচের দিকে পড়ে এক লেকের পানিতে গিয়ে পড়ল। তার সামনে একদল সাপের মতো দেখতে দানব এসে হাজির হল। তারা তাকে আক্রমণ করতে শুরু করল। ইয়োতসুইয়া কিছুই বুঝতে পারছিল না, তাই দ্রুত লেক থেকে উঠে পালানোর চেষ্টা করল। ঠিক তখনই সে হাকোয়াকি আর শিন্ডুর আনন্দিত কণ্ঠ শুনতে পেল। তারা তাকে বলছিল, অবশেষে তুমি এসে গেছ। ইয়োতসুইয়া পানি থেকে বেরিয়ে বিভ্রান্ত হয়ে চিৎকার করে বলল, এখানে কি হচ্ছে? আমি কোথায়? এটা আবার কেমন অদ্ভুত জায়গা? তখন শিন্ডু তাকে বলল, এখন এসব প্রশ্ন করার সময় নেই। গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটু পর তোমার পেছনে একজন অচেনা লোক আসবে। তুমি দেখবে তার মাথা কাটা, তাই ভয় পেও না, শুধু তার কথা মন দিয়ে শোনো। হঠাৎ ইয়োতসুইয়া তার পেছনে কারোর উপস্থিতি টের পেল। ঘুরে তাকাতেই সে দেখল একজন মাথাহীন মানুষ দাঁড়িয়ে আছে। সেই মাথাহীন লোকটি কথা বলতে শুরু করল, আমি তোমাদের এই গেমের নিয়ম বুঝিয়ে দিচ্ছি। তোমাদের নির্দিষ্ট কিছু কাজ সম্পন্ন করতে হবে। তোমাদের বর্তমান মিশন হল 14 দিনের মধ্যে গ্রামের প্রধানের দেওয়া কাজ সম্পন্ন করা। সময় শেষ হয়ে যাওয়ার আগে মিশন শেষ করতে না পারলে তোমরা সবাই মারা যাবে, আর এই পৃথিবীতে থাকা দানবগুলো তোমাদের জন্য অপেক্ষা করছে। ইয়োতসুইয়া তোতলাতে তোতলাতে বলল, আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু শিন্ডু তাকে হালকা করে ধাক্কা দিয়ে বলল, শুধু নির্দেশনাগুলো পড়ো। এদিকে মাথাহীন লোকটি আবার বলতে শুরু করল, তোমাদের সামনে আরও অনেক মিশন আছে। তোমাদের এই দুই সঙ্গী ইতিমধ্যে 2টো মিশন শেষ করেছে। এবার 3য় মিশন শেষ করার পালা তোমার। প্রতিটি মিশনের সঙ্গে নতুন একজন সদস্য তোমাদের দলে যোগ দেবে, যতক্ষণ না তোমরা শেষ মিশনে পৌঁছাও। সর্বোচ্চ 10 জন সদস্য থাকতে পারবে। তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকা থাকবে, যেমন শিন্ডু হয়েছে উইন্ড মেজ আর হাকোয়াকি হয়েছে সোর্ড ওয়ারিয়ার। তোমরা দুজনও নিজেদের মিশন শেষ করার পর জানতে পারবে তোমাদের ভূমিকা কি। এরপর সেই লোকটি একটা হুইল অফ ফরচুন ঘুরিয়ে দিল। চাকা ঘুরতে ঘুরতে থামল ফার্মার শব্দের ওপর। ইয়োতসুইয়া অবাক হয়ে গেল, কারণ তার ভূমিকা একেবারে শূন্য থেকে শুরু হবে এবং তাকে ধীরে ধীরে ওয়ারিয়ার র্যাঙ্ক পর্যন্ত উঠতে হবে। তার পোশাকও বদলে কৃষকের পোশাক হয়ে গেল। সে বিভ্রান্ত হয়ে চিৎকার করে বলল, এখানে কি হচ্ছে? আমি এখনো কিছুই বুঝতে পারছি না। শিন্ডু শান্তভাবে বলল, এখন তুমি একজন ফার্মার। ওয়ারিয়ার না হওয়া পর্যন্ত ধাপে ধাপে এগোতে হবে, তার আগে তুমি লড়াই করতে পারবে না। ইয়োতসুইয়া তখনও প্রচণ্ড বিভ্রান্ত ছিল। তিনজন একসঙ্গে দাঁড়িয়ে অজানা ভবিষ্যতের দিকে তাকিয়ে রইল। এরপর শিন্ডু তাকে সবকিছু বুঝিয়ে বলতে শুরু করল, আমি সবার আগে এই অদ্ভুত পৃথিবীতে এসেছিলাম। এটা একটা ম্যাজিকের দুনিয়া, যেখানে আমরা ঠিক ভিডিও গেমের মতোই থাকি, আর আমাদেরও সেই গেমগুলোর মতো একের পর এক মিশন শেষ করতে হবে। আমার প্রথম মিশন ছিল একটা ছোট দানবকে হত্যা করা। সেটা শেষ করার পর হাকোয়াকি এখানে আসে। এরপর আমরা দুজন মিলে দ্বিতীয় মিশন শেষ করি। সেই মিশনে এই পৃথিবীতে থাকা মানুষদের খুঁজে বের করতে হয়েছিল। এবার তোমার পালা 3য় মিশন শেষ করার। তারপর শিন্ডু বলল, আর তুমি যে মাথাহীন লোকটাকে দেখেছ, সে হলো গেম মাস্টার। সে আমাকে হাকোয়াকির সঙ্গে বন্ধুত্ব করতে বলেছিল, যাতে সে আমাদের সঙ্গে যোগ দেয়। এরপর হাকোয়াকিকে বলা হয়েছিল তোমাকে আমাদের সঙ্গে নিয়ে আসতে। এই গেম মাস্টারই আমাদের মিশন দেয় এবং নতুন সদস্য কিভাবে দলে যোগ করতে হবে সেটাও বলে দেয়। এত কিছু শুনে ইয়োতসুইয়ার মাথা যেন কিছুক্ষণের জন্য একেবারে কাজ করা বন্ধ করে দিল। সে কিছুই ঠিকমতো বুঝতে পারছিল না, কিন্তু ধীরে ধীরে সবকিছু তার কাছে পরিষ্কার হতে শুরু করল। তার হাতে তখন শুধু একটা বড় কুঠার আর একটা ছোট কুঠার ছিল, কারণ গেমে তার র্যাঙ্ক এখনো ফার্মার পর্যায়ে, তাই তার কাছে বেশি অস্ত্রও ছিল না। এরপর তারা একটা জলজলে বৃত্তের পাশ দিয়ে গেল। শিন্ডু বলল, এটা ঘটনাগুলো রেকর্ড করার একটা পয়েন্ট। তুমি যদি এটাকে স্পর্শ করো, তাহলে
এই জায়গায় আগে কি ঘটেছিল সেটা দেখতে পাবে। ইয়োতসুইয়া সত্যি হাত বাড়িয়ে তাকে স্পর্শ করল। সঙ্গে সঙ্গে কিছু স্মৃতি তার সামনে ভেসে উঠল। সেখানে দেখা গেল হাকুয়াকি প্রথমবার এই পৃথিবীতে এসে কাঁদছে, সে কিছুই বুঝতে পারছিল না। এরপর সিন্ডু তাকে স্বাগত জানিয়েছিল। হাকুয়াকি খুব লজ্জা পেয়ে বলছিল, আমি যখন প্রথম এই পৃথিবীতে এসেছিলাম তখন খুব ভয় পেয়েছিলাম, কারণ আমি একা ছিলাম। কিন্তু হাকুয়াকি আসার পর আমি একটু নিরাপদ অনুভব করতে শুরু করি, তাই এর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলাম। তখন ইয়োতসুয়া বলল, তাহলে আমাদের শুধু মিশনগুলো শেষ করতে হবে, আর তাহলেই আমরা নিজেদের পৃথিবীতে ফিরে যেতে পারবো। ব্যাপারটা তো খুব সহজ মনে হচ্ছে, কিন্তু হঠাৎ তাদের সামনে গেমের কিছু দানব এসে হাজির হলো। সিন্ধু বলল, তুমি যতবার এই দানবগুলোর একটাকে হত্যা করবে ততবার তোমার লেভেল বাড়বে, তোমার র্যাঙ্কও বাড়বে। ইয়োতসুয়া তার ছোট কুঠারটা বের করে পুরো শক্তি দিয়ে দানবটির দিকে ছুটে গেল, কিন্তু একটা দানব খুব সহজেই তার কুঠারে ক্লাব দিয়ে আঘাত করল। সঙ্গে সঙ্গে তার অস্ত্র ভেঙে গেল। সিন্ধু তার দিকে তাকিয়ে বলল, মনে হচ্ছে তুমি আমাদের কোনো কাজেই আসবে না। ইয়োতসুয়া সঙ্গে সঙ্গে বলল, তুমি তো মেজ আর ও একজন ওয়ারিয়ার, তোমরাই নিজেদের মতো করে মেরে ফেলো। তখন সিন্ধু তার ম্যাজিক স্টাফ তুলল এবং উইন্ড ম্যাজিক ব্যবহার করে দানবগুলোর উপর আঘাত করল, কিন্তু তার স্টাফ থেকে শুধু হালকা একটা বাতাস বেরোলো, যেটার কোনো প্রভাবই পড়ল না। সিন্ধু পিছিয়ে গিয়ে বলল, এই গেমে আমার লেভেল এখনো অনেক কম, আমি এর বেশি কিছু করতে পারি না। হাকুয়াকির অবস্থাও ভালো ছিল না, তাই শেষ পর্যন্ত ইয়োতসুয়াকেই দানবটাকে মারতে হতো। সে হাকুয়াকির সোর্ড নিতে চাইল, কিন্তু সিন্ধু বুঝিয়ে বলল, শুধু যার অস্ত্র সেই ওই অস্ত্র ধরতে পারবে। তখন ইয়োতসুয়া তার বড় কুঠারটা বের করে দানবটির দিকে ছুঁড়ে মারল, কিন্তু দানবটা খুব সহজেই সেটাকে ভেঙে ফেলল। এরপর দানবটি তাকে প্রচণ্ড জোরে আঘাত করল। ইয়োতসুয়া মাটিতে পড়ে গেল। নিজের শরীরের দিকে তাকিয়ে তার মনে হলো সে বুঝি ইতিমধ্যেই মারা গেছে। চোখ ঘুরিয়ে হাকুয়াকির দিকে তাকিয়ে দেখল সেও মারা যাচ্ছে। হঠাৎ দুজনই একই সময় আবার জ্ঞান ফিরে পেল। সিন্ধু তাকে বলল, এই গেমে পার্মানেন্ট ডেথ নেই, কারণ এটা তোমার আসল শরীর না, তুমি মারা গেলে 30 সেকেন্ড পর আবার ফিরে আসবে, ঠিক অন্য যে কোনো গেমের মতো। ইয়োতসুয়া বলল, তাহলে চলো তাড়াতাড়ি এই দানবটাকে মেরে ফেলি। হাকুয়াকি তার স্টাফ তুলে এমন কিছু ছুড়ে দিল যা দানবটাকে কিছুক্ষণের জন্য বিভ্রান্ত করল। সেই সুযোগে ইয়োতসুয়া কুঠার নিয়ে তার দিকে ছুটে গেল। দানবটা আবার তার মাথায় আঘাত করল, কিন্তু তারপরও ইয়োতসুয়া কোনোভাবে তার অস্ত্রটা দানবটির শরীরে ঢুকিয়ে দিতে সক্ষম হল। দুজনই মাটিতে পড়ে গেল। আর এভাবেই ইয়োতসুয়া এই পৃথিবীতে তার প্রথম দানবকে হত্যা করল। 30 সেকেন্ড পর ইয়োতসুয়া আবার ফিরে এসে জিজ্ঞেস করল, আমরা তিনজন যদি একসঙ্গে মারা যাই তাহলে কি হবে? সিন্দা বলল, আমাদের মধ্যে যে মারা যাবে সে 30 সেকেন্ড পর ফিরে আসবে, কিন্তু আমরা যদি তিনজনই একসঙ্গে মারা যাই তাহলে আর জেগে উঠব না, আমাদের আসল পৃথিবীতেও আমরা মারা যাব। এই কথা শুনে ইয়োতসুয়ার বুক কেঁপে উঠল। তার মনে হলো সে চারদিক থেকে বিপদের মধ্যে আটকে গেছে। রাতে তারা বসে গেমের ম্যাপ দেখতে লাগলো। তখন তারা বুঝতে পারল তারা এখনও একেবারে শুরুর জায়গাতেই আছে। তাই তারা সিদ্ধান্ত নিল গ্রামের দিকে যাবে এবং গ্রামের মানুষদের কাছ থেকে তাদের কি কাজ করতে হবে সেটা জানবে, তারপর সেই নতুন মিশন শেষ করবে। সিন্ধু তাকে বলল, তুমি যদি মিশনটা শেষ করতে পারো তাহলে গেম মাস্টারকে একটা প্রশ্ন করতে পারবে, সে বাধ্য হয়ে তোমার প্রশ্নের উত্তর দেবে। সিন্ধু বলল, আমার মিশন শেষ করার পর আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি আমাকে কেন বেছে নিয়েছ? সে উত্তর দিয়েছিল, কারণ তোমার পরিচিত একজন আমাকে এটা করতে বলেছিল। এরপর হাকুয়াকে জিজ্ঞেস করেছিল, তুমি কে? সে উত্তর দিয়েছিল, আমরা ভবিষ্যতের মানুষ। ইয়োতসুয়া হেসে বলল, ঠিক আছে, সমস্যা নেই, আমি এখন পাহারা দেওয়া শুরু করছি। এরপর সে তাদের পাহারা দিতে দাঁড়িয়ে গেল, কিন্তু হঠাৎ সে একটা জোরে চিৎকার শুনতে পেল। সঙ্গে সঙ্গে সেই জায়গার দিকে ছুটে গেল। সেখানে গিয়ে দেখল চারপাশে আগুন আর ধ্বংস। হাকুয়াকি মাটিতে পড়ে আছে, তার দুই হাত কাটা, আর একটা বিশাল দানব তার দাঁতের মধ্যে সিন্ধুকে ধরে রেখেছে। সিন্ধু চিৎকার করে বলল, তাড়াতাড়ি পালাও ইয়োতসুয়া, তুমি এই দানবটাকে মারতে পারবে না। এরপর ইয়োতসুয়ার চোখের সামনেই দানবটা সিন্ধুকে গিলে ফেলল। এভাবেই সিন্ধু মারা গেল। তাই ইয়োতসুয়া হাকুয়াকির শরীর তুলে দ্রুত দৌড়াতে শুরু করল। কিছুক্ষণ পর হাকুয়াকি আবার জীবিত হয়ে উঠল, কিন্তু উঠে দাঁড়ানোর পর দেখা গেল তার হাতটা ফিরে আসেনি। সে বলল, আমরা ওই দানবটাকে না মারা পর্যন্ত বা তার পেটের থেকে আমার হাতটা বের না করা পর্যন্ত আমার হাত ফিরে আসবে না। ইয়োতসুয়া অবাক হয়ে বলল, তার মানে সিন্ধুও ফিরে আসবে না যতক্ষণ না আমরা একই কাজ করি? সে বলল, হ্যাঁ। তখন ইয়োতসুয়া বলল, ঠিক আছে, ওই দানবের মুখোমুখি হওয়ার আগে আমাদের মিশনটা শেষ করার চেষ্টা করতে হবে, তাহলে আমাদের র্যাঙ্ক বাড়বে আর আমরা আরও শক্তিশালী হতে পারব। এরপর তারা দুজন পথ চলতে লাগল এবং অবশেষে কাছের একটা গ্রামে পৌঁছল। গ্রামের মানুষজন তাদের খুব আনন্দের সাথে স্বাগত জানালো। তারপর তারা গ্রামের প্রধানের কাছে গিয়ে তার কাজ আর মিশন সম্পর্কে জানতে চাইল। গ্রামের প্রধান বলল, আমি চাই তোমরা গ্রামের কাছে আসা একটা বিশাল দানবকে হত্যা করো। এই কথা শুনে দুজনেই একেবারে হতবাক হয়ে গেল, কারণ তাদের তৃতীয় মিশনেই সেই একই দানবের সঙ্গে লড়াই করতে হবে যেটার কাছ থেকে তারা এতক্ষণ পালিয়ে যাচ্ছিল। চারপাশে একটা হতাশার পরিবেশ তৈরি হল, কিন্তু হাকুয়াকি দৃঢ়ভাবে বলল, আমাদের সিন্দাকে বাঁচাতে যেতে হবে। ইয়োতসুয়া রাগ করে চিৎকার করে উঠল, তুমি নিজেকে ওয়ারিয়ার বলছো কিন্তু কোনো কাজে আসছো না, এখানেই গ্রামে থাকো, তাহলে অন্তত মারা যাবে না, আমি একাই এটা সামলে নেব। কিন্তু হাকুয়াকি তার পেছনে ছুটে বলল, আমি তোমাকে সাহায্য করতে চাই। ইয়োতসুয়া ঘুরে বলল, তুমি আসতে পারবে না, কারণ তুমি মারা গেলে আমরা সবাই মারা যাব। এরপর সে অন্য দানব খুঁজতে চলে গেল যাতে সেগুলো মেরে নিজের র্যাঙ্ক বাড়াতে পারে এবং আরও শক্তিশালী হতে পারে। কিছুক্ষণ পর সে একদল দানবের মুখোমুখি হল এবং তাদের মেরে ফেলল। এতে তার লেভেল বেড়ে গেল। এরপর সে হাকুয়াকির স্টেটাস বোর্ডের দিকে তাকাল এবং মনে মনে ভাবল, ইস,
আমি যদি ওর বদলে ওয়ারিয়ার হতাম, ঠিক সেই মুহূর্তে সে দেখতে পেল হাকোয়াকি মারা গেছে। সে চিৎকার করে উঠল, এটা কিভাবে হলো? আমি তো ওকে গ্রামে রেখে এসেছিলাম যাতে ও মারা না যায়। তাহলে কি হলো? সে দ্রুত গ্রামে ফিরে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখল পুরো গ্রাম জ্বলছে। ইয়োতসুয়া ভাবল তাদের মিশন নিশ্চয়ই ব্যর্থ হয়ে গেছে। কিন্তু যখন সে স্টেটাস বোর্ড দেখল, তখন বুঝতে পারল হাকোয়াকি আবার জীবিত হয়ে উঠেছে। সে অবাক হয়ে গেল। এরপর গ্রামের মানুষদের খুঁজতে লাগল, কিন্তু কাউকেই পেল না। তারপর সে সেই স্মৃতি রেকর্ড করার বৃত্তের কাছে গেল। সেখানে একটা দৃশ্য দেখা গেল। হাকোয়াকি একজন ছোট মানুষের সাথে কথা বলছে। সে বলছিল, আসলে আমি একটা গুরুতর অসুস্থতায় ভুগছি। এই অসুস্থতার কারণে আমি বেশি পরিশ্রম করতে পারি না, কারণ তাতে আমি মারা যেতে পারি। কিন্তু তোমাদের এই পৃথিবীতে আসার পর আমি কোনো অসুস্থতা অনুভব করি না, এমনটি আমার শক্তিও বেড়ে যাচ্ছে। তাই আমি যখন আমাদের পৃথিবীতে ফিরে যাব, তখন এমন একটা ওষুধ তৈরি করব যেটা আমার রোগ আর অন্য সবার রোগও ভালো করতে পারবে। এরপর সে দুঃখী হয়ে নিচের দিকে তাকিয়ে বলল, আমি কারো কোনো কাজে আসি না, কিন্তু তারপরেও আমি যতটা পারি মানুষকে সাহায্য আর তাদের রক্ষা করার চেষ্টা করি। হাকুয়াকির এই কথাগুলো শুনে ইয়োতসুয়ার খুব খারাপ লাগল, কারণ সে বুঝতে পারল সে হাকুয়াকির সঙ্গে অন্যায় করেছে। সেই স্মৃতিতে সে আরও দেখল বিশাল দানবটা গ্রামে আক্রমণ করেছিল আর গ্রামের মানুষজন চারদিকে পালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই দানবটা ইয়োতসুয়ার পেছনে এসে হাজির হল। ইয়োতসুয়া দ্রুত দৌড়াতে শুরু করল, কারণ সে জানত সে মারা গেলে সবাই মারা যাবে। দৌড়াতে দৌড়াতে সে সামনে একটা ছোট দানব দেখতে পেল। সে সেটার দিকে ঝাঁপিয়ে পড়ে মেরে ফেলল, যাতে তার র্যাঙ্ক আর শক্তি বাড়ে। লেভেল বাড়ার সঙ্গে সঙ্গেই সময় থেমে গেল, দানবটাও মাঝখানে থেমে গেল। ঠিক তখন গেম মাস্টার তার সামনে হাজির হয়ে বলল, অভিনন্দন, তুমি র্যাঙ্ক বাড়িয়ে লেভেল 10-এ পৌঁছেছ। এখন তুমি তোমার প্রফেশন পরিবর্তন করতে পারবে। এরপর সে আবার হুইল অফ ফরচুন ঘুরিয়ে দিল। ইয়োতসুয়া ওয়ারিয়ার হতে চেয়েছিল, কিন্তু ফলাফল হল সে কুক হয়ে গেল। প্রথমে সে খুব হতাশ হল, তারপর নিজেকে বলল, অন্তত আমার অস্ত্রের মধ্যে একটা ছুরি তো থাকতে পারে। সত্যিই সে একটা ছুরি পেল। তার পোশাকও কুকের পোশাকে বদলে গেল। সে ছুরিটা হাতে নিয়ে দানবটার শরীরের দিকে তাকাতেই তার ভেতরের অঙ্গগুলো দেখতে পেল। এটাই কুক প্রফেশনের একটা বিশেষ ক্ষমতা ছিল। এর মাধ্যমে সে বুঝতে পারত দানবের শরীরের কোন জায়গায় আঘাত করলে সবচেয়ে বেশি ক্ষতি হবে। এরপর সময় আবার স্বাভাবিক হয়ে গেল। ইয়োতসুয়া দৌড়ে গিয়ে দানবটার পেটে ছুরি ঢুকিয়ে দিল। দানবটা মাটিতে পড়ে গেল, কিন্তু মারা গেল না। ঠিক সেই মুহূর্তে সিন্ধু আর হাকোজাকি আবার জীবিত হয়ে উঠল, আর দানবটার শরীরের ভেতর থেকে সিন্ধুর মুখ বেরিয়ে এলো। সে অবাক হয়ে ইয়োতসুয়ার দিকে তাকিয়ে বলল, আমি ভাবিনি তুমি মিশনটা সফলভাবে শেষ করতে পারবে, কিন্তু তুমি এসব কি পড়ে আছো? ইয়োতসুয়া ব্যঙ্গ করে হাসল আর বলল, আমি কুক হয়ে গেছি, কিন্তু দানবটা তখনও মারা যায়নি এবং আবার তাদের আক্রমণ করার জন্য প্রস্তুত হল। তবে গভীর ক্ষত হওয়ায় সেটা অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। ইয়োতসুয়া দানবটার ওপর ঝাঁপিয়ে পড়ে আবার ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করল, কিন্তু দানবটার শক্ত চামড়ার কারণে ছুরিটা ভেতরে ঢুকল না। এরপর দানবটা ইয়োতসুয়া আর দুই মেয়েকেই আঘাত করল, আর তারা সবাই মারা গেল, কিন্তু আবারও তারা জীবিত হয়ে উঠল। ইয়োতসুয়া চিৎকার করে বলল, সিন্ধু, তোমার উইন্ড ম্যাজিক ব্যবহার করো। তারপর সে বোকামির মতো সরাসরি শত্রুর দিকে ছুটে গেল। নিজের ছুরিটা দানবটার আগের ক্ষতের মধ্যে ঢুকিয়ে আবার আঘাত করার চেষ্টা করল, কিন্তু দানবটা তাকে ধরে অনেক দূরে ছুঁড়ে ফেলল। তখন সিন্ধু দানবটার পিঠে উঠে গেল আর তার স্টাফ থেকে প্রচণ্ড শক্তিশালী বাতাস বের করল। সেই বাতাস সরাসরি দানবটার মাথার ভেতর দিয়ে চলে গেল। অবশেষে দানবটা মাটিতে পড়ে গেল। এভাবেই তাদের মিশন সফলভাবে শেষ হল। আবারও গেম মাস্টার ইয়োতসুয়ার পেছনে এসে বলল, এখন তুমি আমাকে তোমার প্রশ্ন করতে পারো। ইয়োতসুয়া অবাক হলেও সে আগে থেকেই প্রশ্নটা ঠিক করে রেখেছিল। সে বলল, আমরা আমাদের সব মিশন শেষ করার পর আমাদের কি হবে? গেম মাস্টার তার সামনে একটা ভবিষ্যতের দৃশ্য দেখালো। সেখানে ইয়োতসুয়ার শহর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আর রাস্তায় রাস্তায় দানব ঘুরে বেড়াচ্ছে। এরপর তারা একটা বিশাল আর ভয়ঙ্কর দানব দেখতে পেল। হঠাৎ সবাই আবার নিজেদের আসল পৃথিবীতে ফিরে গেল। হাকোজাকি অবাক হয়ে বলল, তাহলে কি আমাদের ওই দানবটার সঙ্গে লড়াই করতে হবে? সিন্ধু বলল, আমি নিশ্চিত নয়, এখন সেটা নিয়ে ভাবার দরকার নেই। কিছুদিন নিজেদের স্বাভাবিক জীবন কাটাই, তারপর আবার গেমে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হব। ইয়োতসুয়া তাদের জিজ্ঞেস করল, আমরা যদি আমাদের পৃথিবীতেই থেকে যাই তাহলে কি হবে? সিন্ধু উত্তর দিল, আমরা সবাই মারা যাব। তখন তারা ঘড়ির দিকে তাকিয়ে দেখল সময় থেমে আছে, কারণ তারা যে মুহূর্তে গেমে গিয়েছিল ঠিক সেই মুহূর্তেই আবার ফিরে এসেছে। তারা বুঝতে পারল গেমের ভেতরের সময় আর তাদের নিজেদের পৃথিবীর সময় এক নয়। তাদের পৃথিবীতে মনে হচ্ছে যেন তারা এক জায়গায় স্থির হয়ে আছে, সময়ের কোনো পরিবর্তনই হয়নি। এরপর সিন্ধু ইয়োতসুয়াকে বলল হাকোজাকিকে বাড়ি পৌঁছে দিতে, কারণ সে অনেক ক্লান্ত ছিল আর একা হাঁটতে পারছিল না। ইয়োতসুয়া তাকে নিয়ে যাওয়ার সময় শহরের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি এই মানুষগুলোকে ঘৃণা করি, কিন্তু মনে হচ্ছে আমার আসল মিশন হল এই শহরকে ধ্বংসের হাত থেকে বাঁচানো।
আর আমার সামনে যা অপেক্ষা করছে সেটা শুধু আগুন আর ধ্বংস। রাতে সে নিজের ট্রেনিং চালিয়ে গেল আর শহরের রাস্তাগুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করল। হঠাৎ গেম মাস্টার তার সঙ্গে যোগাযোগ করে বলল, নির্দেশনা শোনো, এটাই তোমার নতুন মিশন। এবার তোমাকে তোমাদের দলে আরও একজন মেয়েকে যোগ করতে হবে। সে একটা মেয়েদের স্কুলে আছে। ইয়োৎসুয়া সেখানে গেল। গেম মাস্টারের সঙ্গে কথা বলার সময় সে দেখল একদল মেয়ে একটা দুর্বল মেয়েকে ঘিরে ধরে বুলি করছে। ইয়োৎসুয়ার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তাকে তাদের হাত থেকে বাঁচালো। তারা চলে যাওয়ার পর ইয়োৎসুয়া তাকে জিজ্ঞেস করল, তোমার নাম কি আর ওরা তোমাকে কেন বুলি করছিল? মেয়েটা বলল, আমার নাম ইউকা। আমি ইউটিউবে ভিডিও বানাই বলেই ওরা এমন করে। ওরা আমার ওপর হিংসে করে আর আমার মতো হতে চায়। কিছুক্ষণ পর ইয়োৎসুয়া আবার ওই ম্যাজিকের পৃথিবীতে চলে গেল। সে গেমে ঢুকল আর এবার ইউকাও তাদের সঙ্গে ছিল। জায়গাটা দেখে ইউকা একেবারে অবাক হয়ে গেল, ঠিক যেমনটা ইয়োৎসুয়া প্রথমবার হয়েছিল। তারপর গেম মাস্টারও তার সামনে হাজির হল, তাকে গেমের নিয়ম বুঝিয়ে দিল। এরপর আবার হুইল অফ ফরচুন ঘোরানো হল। ইউকার প্রফেশন বের হল ফায়ার ম্যাজার। তারপর গেম মাস্টার সবাইকে বলল, এবার যদি তোমরা মারা যাও তাহলে ৩০ সেকেন্ড নয় ৪০ সেকেন্ড পর জীবিত হবে। আর তোমাদের নতুন মিশন হল ৪০ দিনের মধ্যে রেডিও সিটি নামের একটা শহরে কিছু মালপত্র পৌঁছে দেওয়া। এরপর সে বলল, আবার দেখা হবে। গেম মাস্টার চলে গেল। তরুণরা তাদের চতুর্থ মিশন শুরু করার জন্য প্রস্তুত হল। ঠিক তখনই একটা বিশাল পোকা তাদের সামনে হাজির হল। তার শরীর থেকে আরও অনেক কেঁচোর মতো প্রাণী বের হতে লাগল। এরপর সেটা তাদের দিকে জীবন্ত গোলার মতো কিছু ছুড়ে দিতে শুরু করল। তার মধ্যে একটা ইয়োৎসুয়াকে আঘাত করল এবং সে মারা গেল। ইউকা তার ফায়ার ম্যাজিক ব্যবহার করার চেষ্টা করল, কিন্তু তার র্যাঙ্ক এখনও কম থাকায় তার শক্তি অনেক দুর্বল ছিল। তাই আরেকটা পোকা তাকে আক্রমণ করে মেরে ফেলল। এখন শুধু সিন্ধু আর হাকোজাকি জীবিত ছিল। তারা লুকিয়েছিল। ৪০ সেকেন্ড পর সবাই আবার জীবিত হয়ে উঠল। ইয়োৎসুয়া তার ছুরি বের করে পোকাটার ছোড়া গোলাগুলো আটকাতে সক্ষম হল। এতে দুই মেয়েই অবাক হয়ে গেল। তারা ভাবতে লাগল, এত দ্রুত ইয়োৎসুয়ার শক্তি কিভাবে এত বেড়ে গেল। বিশাল পোকাটা তার দিকে ঝাঁপিয়ে পড়ল। ইয়োৎসুয়া তার ওপর লাফ দিয়ে উঠে পিঠ পর্যন্ত পৌঁছে গেল। তারপর ছুরি বের করে পোকাটার একটা পা কেটে ফেলল। এরপর সে হাকুয়াজাকির হাত ধরে তার অস্ত্রসহ একসঙ্গে দানবটার দিকে ছুটে গেল, যাতে সে আঘাত করতে পারে। দুজন মিলে দানবটাকে এমন একটা আঘাত করল যা তার জন্য মারাত্মক হয়ে দাঁড়াল। এভাবেই তাদের সবার র্যাঙ্ক বেড়ে গেল। সেদিন রাতে যখন অন্যরা ঘুমোচ্ছিল, সিন্ধু ঘুম থেকে উঠে দেখল ইয়োৎসুয়া একা ট্রেনিং করছে। সে তার পাশে গিয়ে বসল এবং তার হাত ধরে বলল, আমি তোমার ধারণার মতো এত শক্তিশালী না। আমি আসলে খুব দুর্বল, আর আমাদের এই গেমটা শেষ করে নিজেদের পৃথিবীতে ফিরতে হলে আমার তোমাকে দরকার। সিন্ধুর কথা শুনে ইয়োৎসুয়া ভেতর থেকে খুব আবেগপ্রবণ হয়ে গেল। সে তাকে কথা দিল, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, একদম শেষ পর্যন্ত তোমার পাশে থাকব। পরের দিন তারা এমন একটা গ্রামে গেল যেটা দানবদের আক্রমণে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে তারা কাউকেই পেল না। এখন তারা বুঝতেই পারছিল না কিভাবে রেডিও সিটিতে যাবে, কিংবা গেম মাস্টার যে মালপত্র পৌঁছে দিতে বলেছে সেটা আসলে কি। হঠাৎ একটা অদ্ভুত আকৃতির ঘোড়ায় চড়ে একজন লোক সেখানে এসে হাজির হল। তারা তাকে শহরটার অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করল। লোকটি বলল, শহরটা অনেক দূরে, রাজ্যের একেবারে শেষ প্রান্তে। সেখানে পৌঁছতে অন্তত ৩৫ দিন লাগবে। সবাই অবাক হয়ে গেল। এরপর লোকটি বলল, তোমরা যদি হেঁটে যাও তাহলে ১ বছরেও সেখানে পৌঁছতে পারবে না, তাই তোমাদের ঘোড়া ব্যবহার করতে হবে। তখন সিন্ধু লোকটাকে তার ঘোড়াটা দিতে বলল, কিন্তু লোকটি দুঃখিত হয়ে বলল, আমি নিজেই এই ঘোড়াটা ব্যবহার করি, তাই দিতে পারবো না। এরপর সে বলল, তোমাদের যদি ঘোড়া দরকার হয় তাহলে পাশের শহরে এখন একটা কমব্যাট টুর্নামেন্ট চলছে, যে জিতবে সে ৩টে ঘোড়া পাবে। এটা শুনে সবার মন আনন্দে ভরে গেল। তারা ঠিক করল ওই টুর্নামেন্টে অংশ নেবে। পথে যাওয়ার সময় একদল ডাকাত তাদের সামনে এসে হাজির হল। তাদের একজন বলল, এদের তো একদম হিরোদের একটা পার্টি মনে হচ্ছে, এদের ধরে ফেলতে পারলে বিশাল মুক্তিপণ্য পাওয়া যাবে। একজন ডাকাত তাদের দিকে ছুটে এলো। ইয়োৎসুয়া খুব সহজেই তার আঘাত আটকে দিল। ঠিক তখনই গেম মাস্টার অল্প সময়ের জন্য তার সামনে হাজির হয়ে বলল, মানুষকে আক্রমণ করা নিষেধ, তাই তোমার র্যাঙ্ক কমে গেছে। ছেলেটা অবাক হয়ে গেল। সে বুঝতেই পারছিল না এখন কি করবে, তাই সবাই দ্রুত দৌড়ে পালানোর সিদ্ধান্ত নিল, যাতে ডাকাতরা তাদের ধরে ফেলতে পারে। কিন্তু শেষ পর্যন্ত ডাকাতরা সিন্ধুকে ধরে ফেলল। অন্যদিকে ইউকা হাকোজাকিকে নিয়ে পালিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করল। এদিকে ইয়োৎসুয়া পিছনে থেকে ছোট ছোট দানবের সঙ্গে লড়াই করতে থাকল, যাতে তার র্যাঙ্ক বাড়ে। লড়াইয়ের মাঝখানে গেম মাস্টার আবার হাজির হল এবং হুইল অফ ফরচুন ঘুরিয়ে দিল। এবার ইয়োৎসুয়ার প্রফেশন বদলে গেল। সে মেজ হয়ে গেল। সে আবিষ্কার করল এখন তার হিলিং ম্যাজিক আছে। পাশাপাশি তার একটা অদ্ভুত ক্ষমতাও এসেছে, যার মাধ্যমে সে খুব সহজেই যে কোনো মানুষকে নিজের কথা মানাতে পারে। এরপর সে কমব্যাট টুর্নামেন্টে অংশ নিতে গেল। তার লক্ষ্য ছিল ঘোড়াগুলো জেতা, কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম রাউন্ডেই সে হেরে গেল এবং সঙ্গে সঙ্গেই মারা গেল। ঠিক তখনই ক্যাহাবেল নামের একটা মেয়ে সেখানে হাজির হল। সে ছিল শহরের রাজার মেয়ে। ইয়োৎসুয়া তার কাছে অনুরোধ করে বলল, দয়া করে আমাকে সাহায্য করুন, আপনার শহরের ঘোড়াগুলো আমার খুব দরকার। সে বলল, আমি রাজি আছি, তবে একটা শর্ত আছে, তোমাকে আমার এলাকার আশেপাশে থাকা অনেকগুলো দানবকে হত্যা করতে আমাকে সাহায্য করতে হবে। এরপর সে ইয়োৎসুয়াকে শহরের কমান্ডারের কাছে নিয়ে গেল। কমান্ডার রাজি হল, কিন্তু তাদের মাত্র একটা ঘোড়া দিতে রাজি
রাজি হল। তবুও সেই একটা ঘোড়া নিয়ে ইয়োতসুয়া আর কাহেবেল মেয়েদের কাছে পৌঁছে তাদের উদ্ধার করতে সক্ষম হল। তারা ইয়োতসুয়াকে দেখে সে বলল, আমি শুধু একটা ঘোড়া জোগাড় করতে পেরেছি। হঠাৎ কাহেবেল সেখানে এসে বলল, আমি তোমাদের আরও ঘোড়া দেব, তবে একটা শর্ত আছে। তোমরা আমাকে তোমাদের দলে যোগ দিতে দেবে এবং আমি তোমাদের সোর্ড ফাইটিং শেখাবো। এরপর সে বলল, তোমাদের সবাইকে আমি ইচ্ছা করলে মেরে ফেলতে পারি, কারণ তোমরা আবার জীবিত হয়ে যাও। তাই কোনো কিছু হারানোর ভয় ছাড়াই আমি তোমাদের সঙ্গে লড়াই করতে মজা পাবো আর ট্রেনিংও করতে পারবো। তার কথা শুনে সবাই একেবারে হতবাক হয়ে গেল। তার চিন্তাভাবনা একটু অদ্ভুত মনে হলেও শেষ পর্যন্ত কাহাবেল তাদের দলে যোগ দিল। এভাবেই তাদের যাত্রা আবার নতুন করে শুরু হল। পথে তারা ছোট ছোট দানবের মুখোমুখি হল এবং খুব সহজেই সেগুলোকে পরাজিত করল। এরপর তারা সামনে এগিয়ে যেতে থাকল। একসময় তারা ম্যাপের দিকে তাকিয়ে দেখল, মিশন শেষ হওয়ার আগে তাদের হাতে ঠিক 15 দিন 5 ঘন্টা সময় বাকি। হঠাৎ তারা দেখতে পেল রাস্তার ওপর একদল নেকড়ের মতো দানব কিছু মানুষকে আক্রমণ করছে। হাকুজাকি সঙ্গে সঙ্গে সামনে ছুটে গেল এবং বলল, আমাকে ওদের বাঁচাতেই হবে, আমি এখানে দাঁড়িয়ে থেকে ওদের মরতে দিতে পারি না। কিন্তু ইয়োতসুয়া তাকে থামিয়ে বলল, তুমি কি আদৌ কিছু করতে পারবে? আর আমরা যদি এখানে জড়িয়ে পড়ি তাহলে আমাদের মিশন দেরি হয়ে যাবে। কিন্তু হাকুজাকি দৃঢ়ভাবে বলল, যে কোনো মানুষকে বাঁচাতে হলে আমি নিজের জীবনও দিতে প্রস্তুত। তার কথা শুনে ইয়োতসুয়ারও মনে একটা পরিবর্তন এলো। সে লাফ দিয়ে নিচে নেমে বলল, আমি তোমার সাথে আছি। দুজন মিলে দানবগুলোর ওপর আক্রমণ করল, কিন্তু একটা দানব হাকুজাকিকে আঘাত করে তার ঘাড়ে কামড় বসিয়ে দিল। আরেকটা দানব ইয়োতসুয়ার হাত থেকে অস্ত্র ছিটকে ফেলে তাকে দূরে ছুড়ে দিল। ঠিক তখনই ইয়োতসুয়া তার ম্যাজিক্যাল পারসুয়েশন ব্যবহার করার চেষ্টা করল, কিন্তু দানবটা তার কথা শুনল না, বরং আক্রমণ করতেই থাকল। তাই ইয়োতসুয়া সামনে ঝাঁপিয়ে পড়ে তার চোখে ছুরি ঢুকিয়ে দিল এবং প্রায় মেরেই ফেলেছিল। কিন্তু তৃতীয় একটা দানব হঠাৎ তাকে আক্রমণ করে মেরে ফেলল। এখন তাকে আবার জীবিত হতে 40 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এদিকে ক্যারাভ্যানের সৈন্যরাও দানবদের সঙ্গে লড়াই করছিল এবং তারা একটা দানবকে মেরে ফেলতে সক্ষম হল। হাকুজাকির 40 সেকেন্ড শেষ হওয়ার পর সে আবার জীবিত হল। ইয়োতসুয়া দেখল সে একটা দানবের দিকে এগিয়ে যাচ্ছে। দানবটাও তার দিকে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু হাকুজাকি একটুও পিছিয়ে গেল না। সে নিজের অস্ত্র শক্ত করে ধরে প্রচণ্ড গতিতে আঘাত করে চিৎকার করে বলল, আমি আর কতদিন দুর্বল থাকব? আর কতদিন সবাই আমাকে বাঁচাতে থাকবে? আমি আর দুর্বল থাকব না। দানবটা তার দিকে ছুটে এলো, কিন্তু ঠিক শেষ মুহূর্তে হাকুজাকি তার সোর্ড বের করে দানবটার শরীরে ঢুকিয়ে দিল এবং সেটাকে মেরে ফেলল। ঠিক তার পরেই ইয়োতসুয়ার 40 সেকেন্ড শেষ হল এবং সেও আবার জীবিত হয়ে উঠল। সেই মুহূর্তে শেষ দানবটা তাকে মারার জন্য তার দিকে ছুটে এলো। ইয়োতসুয়া দৌড়ে তার সঙ্গীদের ক্যারেজের দিকে যেতে লাগল। দানবটা তাকে ধরতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে কাহাবেল পেছন থেকে এসে এক আঘাতেই নেকড়ের মাথা কেটে ফেলল। এভাবেই শেষ পর্যন্ত সবাই বেঁচে গেল। এরপর ইয়োতসুয়া তার হিলিং ম্যাজিক ব্যবহার করে ক্যারাভ্যানের আহত মানুষদের চিকিৎসা করতে শুরু করল। কিছুক্ষণ পর তাদের কমান্ডার এসে তাদের ধন্যবাদ দিল। তারপর সে জিজ্ঞেস করল, তোমরা কোথায় যাচ্ছ? একজন সৈন্য উত্তর দিল, আমরা রেডিও সিটির দিকে যাচ্ছি। এই দুইজন লোক আর তাদের সঙ্গে থাকা শিশুটাকে সেখানে নিয়ে যেতে হবে, কারণ তারা রাজার আদেশ অমান্য করেছে এবং তার কথা শুনতে অস্বীকার করেছে। তাই তাদের সেখানে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ হয়েছে। এই কথা শুনে ইয়োতসুয়া আর তার সঙ্গীরা একে অপরের দিকে তাকালো। তারা ভাবতে শুরু করল, তাহলে কি এই তিনজনেই সেই মালপত্র যেগুলো গেম মাস্টার আমাদের পৌঁছে দিতে বলেছে, নাকি এটা আমাদের পরীক্ষা করার জন্য একটা ফাঁদ? এখন তাদের সামনে মাত্র দুটো পথ। একদিকে আছে নিরপরাধ মানুষগুলোকে মৃত্যুর হাত থেকে বাঁচানো, আর অন্যদিকে আছে গেম মাস্টার যে মিশন দিয়েছে সেটা ঠিকভাবে সম্পন্ন করা। একদিকে 3 জন নিরপরাধ মানুষের জীবন, আর অন্যদিকে গেম মাস্টারের দেওয়া এমন এক মিশন যেটা ব্যর্থ হলে কি হবে সেটা কেউই জানে না। ইয়োতসুয়া কি নিজের চোখের সামনে ওই 3 জনকে মৃত্যুর দিকে যেতে দেবে, নাকি গেম মাস্টারের আদেশ অমান্য করে তাদের বাঁচানোর সিদ্ধান্ত নেবে? কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, এই 3 জন কি সত্যিই সেই মালপত্র যাদের পৌঁছে দেওয়ার মিশন ইয়োতসুয়াকে দেওয়া হয়েছিল, নাকি পুরো ব্যাপারটাই তাদের জন্য একটা ভয়ঙ্কর ফাঁদ? এর উত্তর জানতে হলে পরের পর্বটা কোনোভাবেই মিস করবেন না। আর ইয়োতসুয়া শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় সেটা জানতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, কারণ পরের পর্বে গল্প এমন একটা মোড় নেবে যেটা আপনি হয়তো একদমই আশা করছেন না। দেখা হবে পরের পর্বে।